দেবতনু আমার সাথে আজকে রয়েছে দেবতনুদা। তো দেবতনুদা কেমন আছো? ভালোই আছি। সরস্বতী পূজার মৌসুম, বাঙালির ভ্যালেন্টাইন ডে। আশা করি সবাই ভালো থাকবে, এটাই কাম্য। একদম, তোমাকেও। তো দেবতনুদা তোমার যদি আমি কথা বলি, তোমার রিসেন্টলি ক্লিকে একটা কাজ এসেছে, যেটা তোমার অনেকদিন আমরা কোনো কাজ দেখিনি, কিন্তু ক্লিকে কালকে একটা কাজ এসে গেছে, অপরাজিতা, যেটা তুহিনা দাস রয়েছে তোমার সঙ্গে। তো অপরাজিতা করার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো, মানে সেটা তুমি কতটা খুশি যে সেটা এতদিন পরে ওটিটি পেলো? এটা আমরা শুট করেছিলাম 2000, পসিবলি 2022 সাল। দেন ইট গট রিলিজড, বক্স অফিসে মোটামুটি পারফর্ম করেছে। অ্যান্ড দেন অনেক মানুষ অপেক্ষা করছিল এটাকে টিভিতে বা ওটিটিতে দেখার জন্য। আমার কাছে অনেকেই বলেছে যে অপরাজিতা কবে আসছে, কি যাবতীয় বৃত্তান্ত। সো আই এম থ্যাঙ্কফুল টু ক্লিক যে ছবিটা এখন স্ট্রিম করছে এবং অনেক মানুষ গ্লোবালি দেখতে পাচ্ছে ছবিটা। তো যারা দেখেনি এখনো, প্লিজ ক্লিক সাবস্ক্রাইব করে দেখে নিন। আচ্ছা, তো দাদা অপরাজিতা করার এক্সপিরিয়েন্সটা একটু যদি বলো, মানে ওখানে খুব ট্যালেন্টেড অ্যাক্টর রয়েছে শান্তিদা, মানে একটু এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। এক্সপিরিয়েন্সটা মানে দেখো, একটা বাংলাতে এখন ছবি বানাতে গেলে তো একটা হার্ডশিপ থাকেই, একটা হুম, হুম। স্ট্রাগল থাকেই। সেই স্ট্রাগল করেই আমরা খুব হার্ডশিপ করেই ছবিটা বানিয়েছি, এবং বানানোর পর অডিয়েন্সের যে কজন দেখেছে তাদের ফিডব্যাক আমাদের কাছে এসছে। ভুলগুলোকে রেকটিফাই করা এবং পরবর্তী কাজে সেটাকে ইমপ্লিমেন্ট করা এবং এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে জার্নি। আর ফিল্ম ইজ লাইক ম্যাজিক, কিভাবে আমি বানাচ্ছি সেটা আহ, দেখাতে নেই। ম্যাজিক যখন হচ্ছে সেটা ম্যাজিকের মতো করে মানে প্রেজেন্ট করতে হয়। এবার আমি কিভাবে বানিয়েছি, কত কষ্ট হয়েছে, আমাদের পুরো টিম কতটা স্ট্রাগল করেছে, সেই রোমান্টিক গল্পগুলো বলতে গেলে ইট উইল ক্রিয়েট, ইট উইল মিস দ্য, কি বলবো, মানে দ্য সিক্রেট থিংস অফ দ্য ম্যাজিক। তো সেটা না করাই ভালো। প্লিজ এনজয় অ্যান্ড এন্টারটেইন থ্রু দ্য ফিল্ম। তো দাদা আমরা দেখেছি তোমার হল রিলিজ ছিল, ডক্টর বক্সি, শুভ বিজয়া ছিল তোমার হল রিলিজের ছবি, যেটা অপরাজিতাও হলে রিলিজ ছিল। হ্যাঁ, অপরাজিতা হলে রিলিজ ছিল। না, আমি বলছি যে বনিদার সঙ্গে যে দুটো তুমি করেছিলে, তো এই দুটো ছবিরই গল্প একদম সম্পূর্ণ আলাদা ছিল। একটা ছিল পারিবারিক গল্প, একটা ছিল একটা সায়েন্স ফিকশন, একটা ডক্টরের গল্প। তো এবার দুটো গল্প তুমি সিলেক্ট করেছিলে কিভাবে, মানে প্রথম একটা একটা করে যদি বলো, মানে পারিবারিক গল্পটা সিলেক্ট করলে কিভাবে শুভ বিজয়া? না, আমি অপরাজিতা করে, সৌভিজার ডিরেক্টর রোহন ছিল। হুম। রোহন ইজ ভেরি ডিয়ারেস্ট ফ্রেন্ড অফ মাইন্ড। তো আমরা অপরাজিতা করার পর দ্য প্রডিউসার অ্যান্ড রোহন প্ল্যান করছিল যে একটা ফ্যামিলি ছবি যদি বানানো যায়, বিকজ ওটা ওর ঘরানা, মানে ড্রামাটা বিল্ড করা এবং একে একটা অপরের মানে দুটো সম্পর্কের মধ্যে যে বাঁধনগুলো হয় সেটা রোহন খুব ভালোভাবে বাঁধতে পারে। মানে আমি আগে বহু ইন্টারভিউতে বলেছি সেটা। তো হি ওয়াজ দ্য রাইট পার্সন টু মেক দ্য ফিল্ম। আর তারপরে ও নিজেই যখন আমাকে বললো যে আমি তোমাকে অহনের ক্যারেক্টারটার জন্য ভাবছি, সো আই ওয়াজ এক্সাইটেড। এবং এত বড় প্যালেটের একটা ছবি, তার একটা জার্নি আছে নিজস্ব, ছবিটা নিয়ে এসে একটা জার্নি আছে, আমার একটা অ্যাক্টর হিসেবে স্ট্রাগল আছে। অ্যান্ড দেন গেটিং দ্য অপরচুনিটি অফ আ ইন আ ফিল্ম অফ দিস গ্র্যান্ডিয়ার। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে খুব ভালো মোমেন্ট ছিল, অনেক কিছু শিখতে পেরেছি। প্লাস দ্য সিনিয়র অ্যাক্টার্স লাইক বনি, কৌশিক গাঙ্গুলি। কৌশানিদি, কৌশিক দা, সবাই মিলে আর কি। একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে আমার আমার মনে আছে যে আমি যখন থিয়েটার করছি, থিয়েটারে স্টেজে ওঠার আগে যে একটা মানে কম্পন হতো পায়ে, সেই কম্পনটা আমার কৌশিকদার সাথে যে একটা মনোলগের সিন আছে সেটা করতে গিয়ে অনেক দিন পরে আই রিয়েলাইজ দ্যাট যে এটা আমার মধ্যে আছে এখনো, বিকজ উই অল আর ফ্যান অফ কৌশিক গাঙ্গুলি। তো ওনার সাথে একটা বড় মনোলগ সিন করা এবং সেটার ইমোশনটা বিল্ড করা, ড্রামাটা বিল্ড করা, দ্য হ্যাপিয়েস্ট থিং ফর মি ইজ যে ওই শুটিং এর ডেটটা আমার সারাদিন সারা জীবন মনে থাকবে। কারণ শটটা দেওয়ার পর যখন কাট হয়েছিল, কৌশিকদা বলেছিল ভালো হয়েছে। এটাই আমার কাছে পাওনা, আর কিছু না। অফ মাই অ্যাক্টার জার্নি এইগুলোই পাওনা। এবং ডক্টর বক্সি সিলেক্ট করার কারণটা, মানে ডক্টর বক্সি তো একটা অন্য ডক্টর, রকমের হ্যাঁ, গল্প, এবং ডক্টর তোমার বক্স। ক্যারেক্টারটাও ভীষণ হ্যাঁ, ইন্টারেস্টিং। সপ্তাশ্বের আমার সবসময় বিভিন্ন ডিফারেন্ট, মানে সপ্তাশ্বের ডিরেক্টর, ওর সাথে আমার সবসময় ডিফারেন্ট থিংস, দ্য আইডিয়াস, এগুলো নিয়ে সবসময় আলোচনা হতে থাকে। মানে উই গো ফর কফি, হ্যাং আউট করতে যাই যখন তখন, সারাক্ষণ আমাদের কিছু না কিছু এই মানে মাথায় চলতে থাকে, অ্যান্ড উই শেয়ার দ্য থটস। তো করতে করতে আমার টিকিল্যান্ডের বোধ হয় সেই সময় ট্রেলার লঞ্চ ছিল বা কিছু একটা ইভেন্টে সপ্তাহের সাথে আমার প্রথম দেখা। তো হি লাইক দ্য ট্রেলার অ্যান্ড বললো যে আমি একটা ছবি বানাচ্ছি, ডক্টর বক্সি। সো তুমি একদিন এসো আমার সাথে, আমরা দেখা করি, কথা বলি। অ্যান্ড তখন আমাকে বললো অ্যাবাউট দ্য ক্যারেক্টার, আই ওয়াজ সো এক্সাইটেড। তারপরে অর্ণবদা সাথে আমার অনেকদিন আগের রাইটার অর্ণবদা, অর্ণবদাও বললো যে হ্যাঁ ইউ উইল পুল অন্য দিস অফ, ভূমি। অর্ণভৌমিক। তো বললো পুল দিস অফ, ইউ ক্যান।
তো তারপরে আমরা তিনজন মিলে বসে বেশ কিছু সিনস অ্যান্ড অল পুরো ব্রিফটা শুনলাম, অ্যান্ড দেন ইট ওয়াজ ভেরি এক্সাইটিং ফর মি যে এরকম ধরনের, মানে আমি চাই যে আমার প্রত্যেকটা ক্যারেক্টার যে কটা করছি সেগুলো যাতে আগেরটা থেকে আলাদা হয়। দ্যাটস হোয়াট আ অ্যাক্টর ডিমান্ডস। তো সেইটা প্রত্যেকটা আমার চয়েস অফ স্ক্রিপ্টের মধ্যে ছিল। এবং একটা ফ্যামিলি ড্রামা করেছি মানে আমি সায়েন্স ফিকশন একটা করতে পারবো না, বা মানে বাংলাতে যেটা হয়ে থাকে একজন পুলিশ হচ্ছে মানে সারা জীবন সে পুলিশ হচ্ছে, সেইটা আমি করতে চাই না। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা ক্যারেক্টারই যাতে ভাঙতে পারি নিয়ে, এইটা আমার মোটিভ ছিল, আছে এবং থাকবে। মানে তুমি যদি আমার পুরো একটা জার্নিটা দেখো, সেটা তুমি অপরাজিতা থেকে শুরু করলাম, তারপরে কাটাকুটিতে আমি নেগেটিভ লিড করেছিলাম, মানে ফার্স্ট টাইম অন স্ক্রিন ভিলেন করেছি, ওই একটাই নেগেটিভ করেছিলাম, কিন্তু তারপরে কিন্তু আমি এখনো নেগেটিভ, এরকম নয় যে আসেনি, বাট করিনি, বিকজ হয়ে গেছে একবার। লেটস এক্সপেরিমেন্ট সামথিং এলস। দেন করলাম হচ্ছে পিলকুঞ্জ, তারপর সুবিজয় করলাম। সব সব কটা ক্যারেক্টারই আলাদা। পিলকুঞ্জে সতিন্দার বুলটি গট আ গুড, মানে মানুষ দেখে অনেকেই বলেছে যে মানে ইভেন স্টার্টিং ফ্রম দ্য প্রিমিয়ার, প্লাস যারা ধরো সাবস্ক্রাইব করেও দেখেছে, তা আমার কাছে প্রচুর সোশ্যাল মিডিয়াতে মেসেজ এসেছে ইট ওয়াজ আ গুড পারফরমেন্স। মানে তার মানে এটা নয় যে আমি ওটা নিয়ে হাওয়া খেয়ে গেলাম, বাট আই এম অন টু ইট, ইটস মাই জার্নি। আমি চেষ্টা করবো যে আরো প্রত্যেকটা ক্যারেক্টার যেন আগে দেবতনু যেটা করেছিল আর পরে যেটা করছে সেটা যেন এক না হয় প্রত্যেকটা টাইম। মাই মোটো ইজ টু সারপ্রাইজ অডিয়েন্স। আর তুমি আমাকে আরেকটা কথা বলো যে তুমি শর্ট ফিল্মও করেছো, যেটা অরিত্রদার ডিরেকশনে তুমি একলব্য করেছো, তার সঙ্গে তুমি রাইটার্স ব্লক করেছো। তো এই যে শর্ট ফিল্মের ভাবনাটা এলো কি করে? মানে যে একটা অনেকেই আমাদের এখানে কি আছে যে যারা বড় ফিল্ম করে, যারা বড় বড় পর্দায় যারা কাজ করে, তারা শর্ট ফিল্ম খুব একটা করে না। তুমি শর্ট ফিল্মে এলে কেন? না, ব্যাপার হচ্ছে যে আগে রুটটা বুঝতে হবে যে আমি কোথা থেকে এসেছি। আমার না কোনো বাবা প্রডিউসার ছিল, কাকা ডিরেক্টর ছিল, কোনো ব্যাকআপ ছিল না। আমি নর্মালি থিয়েটার করছিলাম, অ্যান্ড দেন আই ওয়াজ গিভিং লট অফ অডিশনস অ্যান্ড অল। তারপরে 2020-তে ইউটিউবেই মনের মানুষ গানটা ভাইরাল হলো। দেন 2021-এ আরেকটা গান ভাইরাল হলো ঈদ মাঝাতে। তারপরে সো আমার জার্নিটা ইউটিউব থেকে স্টার্ট, অ্যান্ড ইউটিউব ইজ আ ওপেন প্ল্যাটফর্ম কেটারিং টু মেইনলি ইয়াঙ্গার জেনারেশন অডিয়েন্স। মানে আমাকে ফ্যামিলি দর্শকের মধ্যে যত না বেশি লোকে চেনে, ইয়াং অডিয়েন্স বেশি চেনে। সো এবার তোমাকে বুঝতে হবে যে ওয়্যার ইউ আর ইনভেস্টিং অ্যান্ড ক্রিয়েটিং ইউর অডিয়েন্স। মানে আমার যে ধরো 18 থেকে 20 বছরের এখন যারা আছে তারা যদি আমার অডিয়েন্স হয়, তাদের এখন যে ইকোনমিক্যাল স্ট্যাটাস, তারা তো 5 বছর পরে গিয়ে দে উইল বি হয় জব করবে বা বিজনেস করবে, দে উইল বি ইকোনমিক্যালি স্ট্রং, অ্যান্ড দেন দে ক্যান পারচেস ফর মুভি অ্যান্ড টিকিটস হোয়াট এভার ইট ইজ। মানে ইকোনমিটার বেসিসে বলছি। সো আমি সবসময় চেষ্টা করি যে ফিউচারকে মাথায় রেখে কাজগুলো করা। তো সুতরাং ইন নিয়ার ফিউচার ইউটিউব মানে সিনেমা বা টিভি সিরিজ সমস্তটা বাদ দিয়েও ইউটিউব উইল বি আ সেপারেট প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর ইয়াং অডিয়েন্স এবং প্রচুর টায়ার 2 টায়ার 3-র অডিয়েন্সরা সেটা দেখে এবং ভালোবাসে, বাংলা কন্টেন্ট দেখে। নাহলে বাংলাদেশের নাটকের এত ভিউ আসতে পারে। এবার আমার জার্নি শুরুতেই যেহেতু আমি ইউটিউব থেকে রিকগনাইজ, তো ওটাকে তো আমি ভুলতে পারি না। মানে আজকে ছবি করছি মানে যেই প্ল্যাটফর্মটা আমাকে রিকগনিশন দিয়েছে সেইটা তো আমি ভুলতে পারি না। তো সেই জন্য ইউটিউবে আমি সবসময় কাজ করবো। মানে আমার কোনো আমি প্ল্যানিং টু ডু সাম সিরিজ অ্যান্ড অল অন ইউটিউব। এবার তার তো প্রত্যেকটা ইনভেস্টমেন্ট বা মানে প্রডিউসাররা যারা টাকা ইনভেস্ট করবে, তার তো প্রত্যেকেরই একটা বিজনেস মডেল চাই। আই এম অন টু ইট যে ইউটিউবের মধ্যে সেই বিজনেস মডেলটাকে কিভাবে নিয়ে আসা যায় উইথ লট অফ হার্ডশিপস। তো সেটার এই চর্চা চলছে, প্র্যাকটিস চলছে। এবার দেখা যাক কতটা কি করা যায়, বাট ইউটিউবটা আমি কখনোই ছাড়বো না, করবো। অপরচুনিটি ভালো হলে, স্ক্রিপ্ট ভালো হলে, সেটা বিট এনি প্ল্যাটফর্ম, সেটা টিভি হতে পারে, সিনেমা হতে পারে, সিরিজ হতে পারে, বিট এনি প্ল্যাটফর্ম, এনি কন্টেন্ট, আই এম অন টু ইট। মানে আমি চাই যে আমার মুখ দেখে যখন লোকে কন্টেন্টে ক্লিক করছে অ্যান্ড দে আর ইনভেস্টিং দেয়ার টাইম, তারা যেন ডিপ্রাইভ না এইটা থাকে। এবার প্রচুর নতুন ডিরেক্টরস আছে যারা আসে, কখনো মনে হয় যে আমি একটু হয়তো বেশি পাকামি করছি, কোটান কোট পাকামি করছি, কিন্তু আমি তাদেরকে সবসময় লজিক দিয়ে কথা বলি। আই প্রোভাইড ডেটা যে এইটা হচ্ছে ডেটা, এবার নাও ইউ ডিজাইন দ্য কন্টেন্ট। তো সেই জন্য সবার সাথে হয়তো কাজ করা হয় না, বাট আই এম হ্যাপি যে আমি যেটুকু কাজ করছি সেইটুকু মানে অল্প করবো, ভালো করবো। মানে এরকম নয় যে প্রচুর করবো অথচ খারাপ কাজ থাকবে তার মধ্যে, আমি অল্প করবো, ভালো করবো। আচ্ছা, আর একলব্যটা সিলেক্ট করার কারণটা একটু বলো। কারণ একলব্য আমরা দেখি যে একটা খুব ডার্ক জনার, মানে একটা খুব থ্রিলার জনার, মানে যেটা হলে রিলিজ হলে
আরো বেশি ভাল লাগতো। হ্যাঁ। যদি ইউটিউবের মতো প্ল্যাটফর্মে রিলিজ হলে এটা কি মন খারাপ করছে যে না মানে না যে আমরা হল আমরা- রিলিজ? না 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 আমরা টার্গেটই করেছিলাম, ইভেন আমাদের কাছে অপরচুনিটি ছিল হল রিলিজ করার, এরকম নয় যে ছিল না, মানে যখন আমি ছবিটা হুম পুরো হুম বানিয়ে ফেলেছিলাম। বাট কোথাও কি আমার আর অরিত্র মনে হয়েছে যে যে প্রোডাকশন ভ্যালুটা একটা হল রিলিজ ছবি ডিমান্ড করে, মানে ধরো হল মানে কি, একজন বাড়ি থেকে বেরিয়ে এসে 2 ঘন্টা ইনভেস্ট করে 200 টাকার টিকিট কেটে ছবিটা হুম দেখছে, তার জন্য যে এন্টারটেনমেন্ট ভ্যালুটা সেটা ইন টার্মস অফ প্রোডাকশন ভ্যালু আমরা প্রোভাইড করতে পারি, হুম হুম নট ইন স্ক্রিপ্ট, নট ইন পারফরমেন্স। আমরা ইন টার্মস অফ স্পেসিফিক্যালি প্রোডাকশন ভ্যালু আমরা করতে পারি, কারণ আমাদের বাজেট কম ছিল হুম পুরোটাই। অরিত্র নিজে এবং আরেকজন পার্ট প্রডিউসার হয়তো ছিল, তারা মিলে বানিয়েছে, বাজেট ওয়াজ ভেরি লিমিটেড। তো সেই জন্য বেশ কিছু কম্প্রোমাইজ হয়েছে, যেগুলো হয়তো মানুষ যখন 2 ঘন্টা বা 2 ঘন্টা ইনভেস্ট করে এবং 200 টাকা টিকিট কেটে দেখবে তাদের খারাপ লাগতে পারে, তারা ডিপ্রাইভ হতে পারে, সেটা আমরা করতে চাই না। বাট ইউটিউবে হলে কি অনেকটা মানুষের কাছে পৌঁছানো গেল, এবং প্লাস তারা বাড়িতে বসে দেখলো, তাদের ইনভেস্ট বলতে খালি টাইমটা হলো, হুম ইন্টারনেটটা হলো। এই অ্যাসপেক্ট থেকে আমরা ইউটিউবে বিষয়টাকে এনেছি। কারণ অলসো যেহেতু ইউটিউবে হয়েছে, প্রচুর টায়ার 2 টায়ার 3 অডিয়েন্স কিন্তু দেখতে পেরেছে, সেটা হল হলে কিন্তু পারতো না। হ্যাঁ 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 মানে আমাদের তো 160টা হল, তার মধ্যে হুম 40টা সিঙ্গেল থিয়েটার, চলছে যার মধ্যে 20টা আরো কনভার্ট হুম হচ্ছে, উই হ্যাভ দ্যাট ডেটা। বাট সেটা হতো না। তো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য যে এরকমও হতে পারে, আর তখন যেই সময় ঐকলব্য রিলিজ হয়েছে সেই সময় কন্টিনিউয়াসলি, মানে খাদান টাদানের আগে, হ্যাঁ 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 মানে হ্যাঁ তখন কন্টিনিউয়াসলি তখন শুধু অনেক ফ্যামিলি বাংলা ড্রামা ছবি হতো। এসেছিল আর অনেক তখন ফ্যামিলি বেশি ফ্যামিলি ফ্যামিলি ড্রামাই হতো। ড্রামাটা হতো। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই অ্যাড অফ দ্য কাভ কিছু একটা করলাম, অ্যান্ড মার্কেট ডিমান্ড আছে এটা দেখার, তো করলাম, করে হতে পারে আমরা মানে ভালো হয়েছে খারাপ হয়েছে সবাইকে তো হ্যাপি করা যায় না, হুম কারণ হুম তাহলে তো আইসক্রিম বেচতে হবে। কিন্তু আমরা চেষ্টা করেছি, ওই চেষ্টা থেকে যে থ্রু আউট 3 মাস বা 4 মাসের যে জার্নিটা, তাতে আমরা যেটা শিখেছি, মানে ওটা আমাদের শেখার জন্য শিখেছি, এই যে আমাকে অ্যাকশনটা প্র্যাকটিস করতে হয়েছে, এটা তো আমার সারা জীবন থেকে যাবে। হুম হুম মানে এইটা এটা আমার শিক্ষণীয়, এবং আগামী বেশ কিছু কাজেও হয়তো তার রিফ্লেকশন দেখা যাবে। আমি ডিটেলসে বলছি না, but, মানে ওটা আমার মধ্যে জুড়ে গেছে আর কি। তো এই যে শেখাটাই তো ইম্পর্টেন্ট। হুম আচ্ছা দাদা, তুমি আমাকে আর একটা কথা বলো, যে যেটা হচ্ছে যে তুমি তোমার সাথে যেটা আমার আগে আলোচনা হচ্ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি বাংলা ছবি খুব একটা ভালো চলছে না, খুব বড় স্টার ছাড়া, যেরকম দেব, জিৎ বা আবির চট্টোপাধ্যায়, উইন্ডোজ, এদের ছবি ছাড়া চলছে না। তো এটা কেন, মানে এটা কেন হচ্ছে, মানে তোমার অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কি মনে হয়? অ্যাকচুয়ালি আমি এটার ডিটেলস অ্যানালাইসিস বা আমার অবজারভেশন বলতে গেলে আবার অনেকের মনে হতে পারে আমি না না না, বলো। বাট আমি এটা অফ ক্যামেরা বহু আলোচনা করেছি, মানে আমি অরিত্র আলোচনা করেছি, আমার জেনারেশনের যারা আমার সাথে থট প্রসেস মেলে, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আলোচনা করেছি বহু। সমস্যাটা না অনেক দিক, সব দিক থেকে আছে, মানে স্টার্টিং ফ্রম আওয়ার সোশ্যাল ইকোনমি থেকে শুরু করে আমাদের মার্কেটিং, আমাদের ছবির কন্টেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এর সাথে জড়িত। মানে এই ইন্ডাস্ট্রিতে ল্যাক আছে মেনলি মেন্টালিটি অ্যান্ড মোটিভ। মানে ধরো প্রডিউসাররা, যারা নতুন প্রডিউসাররা যে মোটিভ নিয়ে আসছে ছবিটা বানাতে, সেই মোটিভটা বোধহয় যদি একটু পার্সপেক্টিভটা চেঞ্জ করা যায়, তাহলে মনে হয় আরো অনেক বেটার ছবি তৈরি হবে। মানে আই ডোন্ট নো এটা বলা উচিত কিনা, বাট আর মানে না না বলেও আর কি করার আছে, হুম কারণ রিয়েলিটিটা সবাই জানে। হয়তো কেউ বলে না, বিড়ালের গলায় ঘন্টাটা কেউ বাঁধে না, বাট রিয়েলিটিটা সবাই জানে। একটা প্রডিউসার যখন টাকাটা ইনভেস্ট করতে আসবে একটা যে কোনো প্রোডাক্টে বা কন্টেন্টে, তখন সে তো একটা বিজনেস মডেল বুঝে নেবে। সেই বিজনেস মডেলটাই আমরা হয়তো ঠিক করে দাঁড় করাতে পারছি না, ডিউ টু ল্যাক অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড নাম্বার অফ সিনেমা হলস। এবার চলে এলো যে কেন টাকা আসছে না। হুম এবার নাম্বার অফ সিনেমা হল যদি বাড়াতে হয়, তাহলে কার ইন্টারভেনশন লাগবে? গভর্নমেন্টের। গল্প- গভর্নমেন্ট যদি ইন্টারভেনশন না করে, মানে ইন্টারফেয়ার না করে, প্রাইম শোজ গুলোতে একটা ব্লকেজ না দেয়, যেটা বাকি রিজিয়নস গুলোতে হয়, সেগুলোতে এইগুলোতে যদি গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স না থাকে, তাহলে কোনোদিনই একটা সিঙ্গেল প্রডিউসার বা একটা গ্রুপ অফ কোম্পানিজ এটা করতে পারে না। গভর্নমেন্ট নিড টু হেল্প আস ইন অর্ডার টু মানে আমাদের কাম ব্যাক করানোর জন্য ইন্ডাস্ট্রিকে ইকোনমিক্যালি, সেটা গভর্নমেন্টের ইন্টারভেনশন ছাড়া ইম্পসিবল। প্লাস হচ্ছে যে নাম্বার অফ সিনেমা হলস এখন কমে গেছে, 160, তার মধ্যে 40টা সিঙ্গেল থিয়েটার, 20টা এখন রিনোভেট হয়ে আবার ইয়ে হয়ে যাচ্ছে, মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে। তো তুমি ভাবো, মানে মাল্টিপ্লেক্সে একটা টিকিটের দাম 200 থেকে 300 টাকা, যেটা আগে 50 থেকে 100 টাকায় পাওয়া যেত। এবার ইনফ্লেশন রেটটাকে ধরলে সেটা 50 টাকাটা এখন 100 টাকা হতে পারে ম্যাক্সিমাম, 100% বাড়তে পারে, 100 টাকা হতে পারে।
কিন্তু সেই 100 টাকাটা যে বেয়ার করবে, মানে 100 টাকা 200 টাকা, মানে প্রায় ডাবলের ডিফারেন্স। তো যে লোকটা সারাদিন ধর্মতলা থেকে অটো চালায় বা টোটো চালায় টায়ার 2 বা টায়ার 3-তে, তার কাছে 100 টাকা বেয়ার করা মানে হলে গিয়ে প্লাস টাইম, একটা ফ্যামিলি নিয়ে 4 জনের ফ্যামিলি 400 টাকা, 2 ঘন্টা টাইম। এই যে টোটাল ইনভেস্টমেন্টটা আসছে, এবং সেই ইনভেস্টমেন্টটা যে তাকে ট্রাভেল করতে হচ্ছে আফটার 50 কিলোমিটার। তার বাড়ির কাছে হল থাকলে হয়তো অপশন আসতো, কিন্তু তাকে 50 কিলোমিটার ট্রাভেল করতে হবে, বা 500 টাকা টিকিটের দিতে হবে, খাওয়া খরচা মিলিয়ে আরো 500 টাকা, 1000 টাকা। তো এই যে ট্রাভেল টাইমটা যেহেতু বেড়ে যাচ্ছে, সেই জন্য লোকে বলছে যে ঠিক আছে অত যেতে হবে আর দরকার নেই, যখন ফোনে আসবে বা টিভিতে আসবে দেখে নেবো। সেই এন্টারটেনমেন্ট ওই টাইমটাকে রিপ্লেস করছে কি সোশ্যাল মিডিয়া। তখন তারা বাধ্য হয়ে সিনেমা না দেখে বৌদিদের নাইটি নাচ দেখছে, কোনো অসুবিধা নেই। তো দ্যাটস ওয়াই, মানে যেহেতু এবার এটা মানে কত বড় একটা সেক্টর অফ অডিয়েন্স বাংলা সিনেমা থেকে অফ হয়ে গেল। তো এবার কেউ ক্রস কোয়েশ্চেন করতে পারে, তাহলে পুষ্পা চলছে না, তাহলে চলছে না। এবার তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, পুষ্পার যে বাজেট এবং তার যে মার্কেটিং ক্যাম্পেইন, তার যে মার্কেটিং বাজেট, সে যেটা অডিয়েন্সের মধ্যে ফোমোটা ক্রিয়েট করতে পারছে, সেটা তো বাংলা সিনেমার পক্ষে সম্ভব নয়। সেটা করতে গেলে তো তোমাকে কোনো একটা দিকে ব্যালেন্স করতে হবে, হয় ইউজ মার্কেটিং করতে হবে যেন লোকে বেরিয়ে আসে ঘর থেকে, আর নাহলে তোমাকে ডিস্ট্রিবিউশনে স্ট্রং হতে হবে, যেটা খাদান করেছে। হ্যাঁ, যে ডিস্ট্রিবিউশনে স্ট্রং হতে হবে, যেটা তোমাকে গলি গলিতে গিয়ে প্রমোশন করে আসতে হবে, যাতে তুমি রিকোয়েস্ট করতে হবে যে তোমরা ট্রাভেল করে ছবিটা দেখো, আই প্রমিস ইউ, যেটা দেবদা করেছে। অ্যান্ড স্যালিউট টু হিম, যে এই ইনিশিয়েটিভটা তো অ্যাটলিস্ট নিয়েছে, মানে উনি না নিলে আর কে নেবে? হি ইজ দ্য লাস্ট সুপারস্টার অফ বেঙ্গল, তো উনি না নিলে আর কে নেবে? তো আই রেসপেক্ট হিম ফর দ্যাট, মানে লুক ইনটু হিম, মানে তার জার্নিটা এতটা, প্লাস হচ্ছে যে দ্য ডায়ালগ, যে কথাটা বলেছে যে সর্দার সবাই হয় না, যে সব সর্দারিও তো সিধা বাতলা, যে সব সয় ওই সর্দার, কথাটা ঠিক। মানে এটা ওনার পার্সোনাল লাইফের সাথেও ইনক্লুড, প্রচুর গালিগালাজ করা হয়, তাকে ক্রিটিসাইজ করা হয়, অনেক কিছু বলা হয়, বাট স্টিল হি ইজ অন টু ইট। উনি জানে উনি কি করতে চান, এবং উনি যেটা করতে চান সেটা উনি করছেন, দ্যাটস অল। মানে দিস শুড বি আ অ্যাক্টরস জার্নি। আচ্ছা, তো দাদা আরেকটা কথা আমাকে তুমি বলো, যে আমরা দেখেছি যারা সিনেমা করে তারা অনেক সময় টেলিভিশনও করছে, যেরকম টেলিভিশনে মেন লিড যেরকম ওম প্রকাশ সাহানি, সাহেব ভট্টাচার্য। তোমার কি কখনো টেলিভিশন করার প্ল্যান আছে? কারণ কি, যে তুমি যেটা কিছুক্ষণ আগে বললে যে তোমাকে ফ্যামিলি অডিয়েন্স খুব একটা চেনে না, তার থেকে ইয়ং অডিয়েন্স বেশি চেনে। তো সিনেমা করলে তোমার, সিরিয়াল যদি তুমি করো, তাহলে তোমাকে ফ্যামিলি অডিয়েন্স বেশি চিনবে। তো সেটা কি করার কোনো প্ল্যান আছে? আমি টেলিভিশন করেছিলাম একটা, সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মসের ছিল, বিক্রম বেতাল, বিক্রম এরকম কিছু একটা নাম হবে, সেটাতে একটা মানে, হ্যাঁ, বিক্রম বেতাল, মানে যেটা স্টার জলসাতে যেটা হচ্ছে, যেটা হচ্ছে ওটার একটা মানে প্রত্যেকটা এপিসোডের একটা করে আলাদা আলাদা গল্প ছিল, একটা এপিসোডে আমি লিড করেছিলাম। আমার টেলিভিশন করতে কোনো সমস্যা নেই, মানে এরকম নয় যে আমার কাছে অপরচুনিটি আসেনি, আই ওয়েন্ট ফর ইট, করেওছি। বাট সামহার অর দি আদার ওই প্রতিদিন গিয়ে শুটিং করাটা অ্যান্ড অল, প্লাস বিকজ আমার ফিশি আছে, বিজনেস আছে, হ্যান ত্যান আছে, শুটিং করাটা ওইটা আমি মনে হয় না সময় দিতে পারছি। বাট ডেফিনেটলি যদি লাইফে সেই সময়টা বেরোয়, ফিশি হয়তো একটু দাঁড়িয়ে গেলে আই জয়েন টেলিভিশন। আমার প্ল্যাটফর্ম নিয়ে কোনো রকম দ্বিধা নেই, মানে যে কোনো প্ল্যাটফর্মেই হতে পারে, আই নিড টু রিচ টু দ্য অডিয়েন্স। প্ল্যাটফর্ম নিয়ে কোনো দ্বিধা নেই, যদি ভালো অপরচুনিটি আসে, ভালো স্ক্রিপ্ট হয়, ভালো ক্যারেক্টার হয়, আই ডেফিনেটলি গো ফর ইট। কিন্তু আরেকটা দিকও আছে, এই কয়েনের আরেকটা দিকও আছে, সেটা হচ্ছে যে সি আই এম নট এ ইনফ্লুয়েন্সার। আমি সারাদিন সোশ্যাল মিডিয়া করি না, আমি টিকটকে রিল বানাই না। যে রিলস গুলো বা যে ভিডিওস গুলো তোমরা চারদিকে দেখো, দোজ আর মোস্টলি, তুমি অবজার্ভ করে দেখবে, দোজ আর মোস্টলি নট পোস্টেড বাই মি, বাই আদার্স। তো মানে পেজ ফ্যান পেজ, হ্যাঁ, যাবতীয় যে পেজ, গানের গান পেজ আছে, তারা পোস্ট করে। তো আমি যেহেতু রিল বানাই না, এন্ড আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না, আমার ফলোয়ার সংখ্যাটা একটু কম মানে সোশ্যাল মিডিয়াতে। এরকম হয় যে রাস্তায় বেরোলে লোকে চিনতে পারে, কখনো ছবি তোলে, এগুলো হয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাম্বার কাউন্টে আমার ফলোয়ার্সটা কম। এবার কাস্টিং এর সময় তো জেনারেলি এখন প্রচুর ফলোয়ার্স দেখা হয় এবং দেখা হয়, সেই জায়গায় হয়তো কোথাও আমি মানে নট ইন টার্মস অফ পারফরমেন্স অর আদার থিংস, মানে আমার আইএমডিবি প্রোফাইল হয়তো অনেক অ্যাক্টরের থেকে স্ট্রং, কারণ আমার 4টে ছবি, 3টে ওয়েব সিরিজ, বাট সেগুলোর ঊর্ধ্বে গিয়ে যখন কাস্টিং করা হয় ফর বেটার রিচ, হয়তো সোশ্যাল মিডিয়ার ফলোয়ারটাকে দেখা হয়। তাতে আমার কোনো দ্বিধাবোধ নেই, প্রত্যেকের নিজস্ব একটা দর্শন আছে, সেখান থেকে হয়তো কাস্টিং করা হয়। তো তাতে হয়তো আমার কাছে যেই সংখ্যায় অপরচুনিটি আসার কথা টেলিভিশনের জন্য, সেটা কম আছে। প্লাস হচ্ছে আই ডোন্ট লুক লাইক আ হিরো, আই ডোন্ট লুক লাইক আ টিপিক্যাল হিরো, মানে যেটা বাংলার ওই নাক চোখা চশমা পরা বর্ষা ছেলে,
আমি সেটা নয়, আই এম রিলেটেবল, আই নো মাই স্ট্রেংথ, আই নো মাই মানে নেগেটিভ থিংস। তা এই দুটো কারণের জন্য হয়তো আমার কাছে টেলিভিশনের অপরচুনিটিটা কম আসে, বাট আসে না এটা নয়, কম আসে, কিন্তু ডেফিনেটলি তার মধ্যেও যদি ভালো কিছু আসে আই ডেফিনেটলি গো ফর ইট। মানে প্ল্যাটফর্ম নিয়ে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, অলসো আর টাইম, তোমার ক্যাফে আমার রয়েছে বিজনেস বাদ দিয়ে যদি টাইমে হুম, সেটা আমি ব্যালেন্স করতে পারি আই ডেফিনেটলি কাম ফর। আচ্ছা, তোমার ক্যাফে রয়েছে ফিশি, এবং তার সঙ্গে তুমি এখন কাজও করছো মানে সিনেমাতে, তো দুটোকে সামলাচ্ছ কি, মানে দুটোকে ব্যালেন্স করছো কি করে? ফার্স্ট অফ অল ফিশিটা ক্যাফে নয়, ফিশিটা হচ্ছে কিউএসআর, একটা ফুড ব্র্যান্ড। আচ্ছা। আমার এখন দুটোই ইয়ে আছে, আউটলেট আছে। উই আর গোয়িং ফর দ্য এক্সপ্যানশন এই রাজ্যে, এবং তার বাইরে আমরা এক্সপেনশন করছি এখন আস্তে আস্তে, উই আর অন টু ইট। ব্যালেন্স করছি কিভাবে বলতে, যে দেখো আমাদের প্রত্যেকের লাইফে তো 24 ঘন্টা, হুম হুম তার মধ্যে কেউ 24 ঘন্টার মধ্যে কেউ 20 ঘন্টা কাজ করে, কেউ 4 ঘন্টা কাজ করে। ম্যানেজ, তোমাকে টাইম ম্যানেজমেন্টটায় কিভাবে তুমি টাইমটাকে ভাঙছো সেটা ইম্পর্টেন্ট, এবং সেটাই ভেঙে যদি ইফ ইউ ক্যান ব্যালেন্স থিংস আউট, তার মানে এরকম নয় যে সবই জীবনে পাওয়া যায়, সব পেলে তো নষ্ট জীবন। হুম হুম। তো ওটাকে টাইম ম্যানেজমেন্ট করে করতে হয়। মানে আই এম ভেরি ওয়ার্কাহলিক, কাজ না থাকলে আমার ডিপ্রেশন হয়। তো আমি সারাদিন কাজ করি, সব সময় কাজ করি, এবং হয়তো 20-22 ঘন্টাও কাজ করি, মানে শুধু ঘুমানোর টাইমটা বাদ দিয়ে আমি সারাদিন কাজই করি। এটা আমার কাছে আর কি রিলিফ, মানে ইটস মেডিটেশন ফর মি, নাহলে আমি ডিপ্রেশনে চলে যাবো। আচ্ছা, আর দাদা তুমি আমাকে লাস্ট যেটার একটা জিনিস বলবে যে এই যে তুমি যে এই যে এতগুলো যে কাজ করেছো, এবং পরবর্তীকালে এই যে তুমি এতগুলো যে কাজ করেছো, তোমার ফেভারিট কো অ্যাক্টর কে? মানে তুমি অনেকের সাথে কাজ করেছো, এরকম অ্যান মেরিটম বা তোমার ডক্টর বক্সিতে পরমদা, বনিদা, শুভশ্রীদি, মানে তোমার ফেভারিট কো অ্যাক্টর কে? না, আমি কাউকে যদি ফেভারিট বলি তাহলে বাকিদেরকে ডিসরেসপেক্ট করা হবে, সেটা তো আমি করতে পারি না। বাট এইটা বলতে পারি যে সবার থেকেই কিছু না কিছু শেখার আছে, সবারই কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, আহ, কিছু আহ, খারাপ, মানে খারাপ ভালো মুহূর্ত সব মিলিয়ে একটা জার্নি পুরোটা। কিন্তু এইভাবে স্পেসিফিক আমি কাউকে কখনো জাজ করি। আহ, কিন্তু আমার পার্সোনালি যেটা, পরমদার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছিল, এবং অনেক কিছু শেখার আছে মানুষের থেকে। পরমদার কথাটা এই কারণে বলছি, কারণ হচ্ছে যে একটা স্পেসিফিক মুহূর্ত আমরা ওই ডক্টর হুম বসে হুম করার হুম সময় হুম হুম কাটিয়েছি, মানে সেপারেটলি, মানে হুম আমি হুম আর পরমদা হুম, অনেকক্ষণ, তোমাদের একটা সিন ছিল। আমরা অনেকক্ষণ বসে কথা বলেছি, গল্প করেছি, উই শেয়ার থটস। এবং সেই জায়গায় আমার মনে হয়েছে যে ইজ, মানে দেখো, ইন্টেলিজেন্ট অ্যাক্টর আর ডাম্ব অ্যাক্টরের মধ্যে একটা ডিফারেন্স আছে। অলসো দ্য পার্সোনালিটি ম্যাটার্স। তো সেটা অনেক কিছু শিখেছি ওই কনভারসেশনটা, যেটা আমার সারা জীবনের একটা স্কুল হয়ে থাকবে। তো ওই জন্য আমার পরমদার কথাটা মাথায় এলো। বাট ডেফিনেটলি সময় আমি সবার সাথেই কাটিয়েছি, যে কৌশিকদা বলো, বনিদা বলো, বনিদা তো এখনো মানে হুম হুম মাঝে হুম। মধ্যে ইনস্টাগ্রামে কথাবার্তা হয়, ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। বাট দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট অন আ ইন্টেলেকচুয়াল লেভেল, যে বেশ কিছু শিক্ষণীয় জিনিস আছে পরমদার থেকে, যেটা পার্সোনালি অফ ক্যামেরা আমরা বসে অনেক কিছু আলোচনা করে জানতে পারি। সো দ্যাট ইজ দ্য থিং। আর তোমার আপকামিং কাজ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আপকামিং কাজ তো আমি শুটিং তো সেরে ফেলেছি, কিন্তু হুম। সেটা বলা যাবে না আনটিল অ্যান্ড আনলেস উই গট দ্য পারমিশন ফ্রম দ্য চ্যানেল অ্যান্ড দ্য পিআর টিম। সেটা এখন বলা যাবে না, বাট ডেফিনেটলি 2025-এ বেশ কিছু কাজ আসবে, সেটা ইউটিউবে হোক, ওটিটিতে হোক। ছবির এক্ষুনি কিছু প্ল্যান নেই, বা অপরচুনিটিও এখন নেই, বাট ডেফিনেটলি যখন আসবে তখন থ্রু দ্য পিআর টিম বা মিডিয়ার থ্রুতে তখন উই উইল প্রমোট। বেশ, আর তোমাকে লাস্ট একটা কথা আমি জিজ্ঞাসা করবো, যেটা হচ্ছে যে কালকে আমাদের জিদ্দা এবং বুম্বাতার খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের টিজার বেরিয়েছে, টিজারটা তোমার কেমন লেগেছে? এটা মনে হয় আমার জিদ্দার কামব্যাক হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আমারও তাই মনে হয় যে এটা জিদ্দার কামব্যাক হবে, অ্যান্ড উই আর ওয়েটিং ফর ভেরি লং জিদ্দাকে এইভাবে দেখবো। আহ, একটু মানে প্রেজেন্টেশনটাই অন্য হয়েছে, ট্রেলারটা দেখে যা মনে হলো। আমার খুব এক্সাইটেড আমি, দুজনকেই একসাথে দেখার জন্য। আহ, এবার দেখা যাক কি হয়। আচ্ছা, তো দাদা লাস্টে তুমি যাওয়ার আগে যদি কিছু বলে দিতে চাও। বলতে চাই যে বাংলা সিনেমার পাশে থাকুন সবাই বলে, কিন্তু হুম বাংলা সিনেমাকে আমার মনে হয় এখন আপনাদের পাশে থাকার থেকেও বেশি জরুরি হচ্ছে যে বাংলা সিনেমার যা যা সমস্যাগুলো আছে, সেটা ইন্ডাস্ট্রির লোক, ভেতরের লোক হোক বাইরের লোক হোক, সেই ফিডব্যাকগুলোকে না কমেন্ট এবং ডিটেলের মাধ্যমে পৌঁছে দেবেন, যে আপনার কি মতামত, কেন বাংলা সিনেমা কি হচ্ছে। তাতে কি হবে, যারা মেকার্স, যারা বানাচ্ছে, তারা ডিটেলস অ্যানালাইসিস করতে পারবে যে এই ধরনের কমেন্ট আসছে, মানে এই ধরনের ছবি আমরা বানাবো, বা মার্কেট ডিমান্ড এইটা আছে। অ্যাকচুয়ালি সাউথে বা বোম্বেতে যখন ছবি তৈরি হয়, তখন মার্কেট সার্ভে করানো হয় থ্রু আ স্পেশাল কর্পোরেট টিম।
কিন্তু আমাদের কাছে সেই বাজেট থাকে না বলে আমরা করতে পারি না। সো প্লিজ বি সাপোর্টিভ টু বেঙ্গলি ফিল্মস অ্যান্ড দ্য কন্টেন্টস। আপনাদের যা লাগবে, খারাপ লাগবে, ভালো লাগবে, যাই লাগবে, সেটা ফিডব্যাকটা দেওয়ার চেষ্টা করুন যে কোনো প্রোডাকশন টিমকে, সেটা যেই বানাক, সেটা যেই প্রডিউসারই বানাক, যেই ডিরেক্টরই বানাক, অনেস্ট রিভিউটা দিতে থাকুন, এবং তাতে মনে হয় সেটা থেকেই মনে হয় আস্তে আস্তে ভালো দিন আসবে, এবং ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। আর দাদা তোমাকে একটা আমি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তুমি একটু বলে দাও। হ্যাঁ, প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, কমেন্ট করুন, যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। ও খুব ভালো ইন্টারভিউ করছে, চেষ্টা করছে, লড়াইয়ে আছে। ওরও পাশে থাকুন এবং ওকে সাপোর্ট করুন। থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।